হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 6 অর্থাৎ চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের যে পড়াশোনা সেটা স্টার্ট করছি। দেখো, আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু আমরা তড়িৎ শক্তি, তারপর আমাদের কারেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আমাদের যে বর্তমান পৃথিবী সেখানে কিন্তু চারপাশে আমাদের তড়িতেরই প্রয়োগ। সাপোজ ধরো তোমরা বাড়িতে ফ্রিজ ইউজ করছো, তোমরা মোবাইল ফোন ইউজ করছো, ইত্যাদি সমস্ত কিছুতে আমরা তড়িৎ প্রবাহ বা কারেন্ট ইলেকট্রিসিটির প্রয়োগ দেখতে পারি। এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের এই যে অধ্যায় 6 সেখানে আমরা চলতড়িৎ বা আমাদের যে কারেন্ট ইলেকট্রিসিটি সেটা নিয়ে আলোচনা করব। এবার যখনই আমরা চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির কথা বলি তখন সবার প্রথমে আমাদের মাথায় আসে আধান বা চার্জের কথা। এবার এই যে আধান বা চার্জ সেই বিষয়টি কি হয়, এখানে আমি তোমাদের একটি উদাহরণ দিই। ধরো নাও, যখন আমরা শীতকালে একটা সোয়েটার পরে থাকি, এবার তুমি স্কুলে গেছো একটা সোয়েটার পরে, এবার সেখানে তুমি কি করলে, কতগুলো ছোট ছোট কাগজের টুকরো নিলে। এবার তোমার কাছে যে পেন আছে, তুমি যদি সেই কাগজের টুকরোগুলোর কাছে তোমার পেনটাকে নিয়ে যাও তাহলে দেখবে সেই ক্ষেত্রে কোনো কিছুই হচ্ছে না। কিন্তু তুমি যদি তোমার সেই পেনটাকে কিছুক্ষণ সেই সোয়েটারের মধ্যে ঘষে নিয়ে তারপর সেই কাগজের কাছে নিয়ে যাও, দেখবে যে তোমার যে কাগজের টুকরোগুলো ছিল সেগুলোকে পেনটা আকর্ষণ করে নিচ্ছে। তাহলে এই যে তুমি প্রথমবার পেন নিয়ে গেলে তখন পেন কাগজকে আকর্ষণ করতে পারলো না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পেন কি করছে, কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে নিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের তড়িৎ আকর্ষণ বলের জন্য। একই রকম ভাবে তোমরা এক কাজ করতে পারো, তোমরা যদি শুকনো চুলের মধ্যে চিরুনি ঘষে নিয়ে সেটাকে কতগুলো ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, দেখবে তারাও পরস্পরকে আকর্ষণ করছে, মানে চিরুনি এই যে ছোট ছোট কাগজের টুকরোগুলো আছে তাদেরকে আকর্ষণ করে নিচ্ছে। এবার এটা কেন হচ্ছে? দেখো, আমরা সবাই পরমাণু সম্পর্কে পড়েছি। পরমাণুর মধ্যে কি থাকে? পরমাণুর মধ্যে আমাদের ইলেকট্রন এবং প্রোটন থাকে, নিউট্রনও থাকে, কিন্তু নিউট্রনের যেহেতু কোনো রকম আধান থাকে না, এই মুহূর্তে আমি নিউট্রন নিয়ে কথা বলছি। আমাদের কোনো একটা পরমাণুর মধ্যে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে। অর্থাৎ কোনো একটা পরমাণুতে যদি প্রোটনের সংখ্যা 5টি হয় তার মধ্যে ইলেকট্রনও 5টি থাকে। এবার প্রোটন এবং ইলেকট্রন তাদের কি, তাদের তো আধান সমান হয়। এবার আধান সমান, কিন্তু সেটা কি বিপরীত প্রকৃতির হয়। ইলেকট্রনের আধান সেটা হয় ঋণাত্মক বা নেগেটিভ প্রকৃতির, এবং প্রোটনের আধান সেটা কি হয়, সেটা ধনাত্মক বা পজিটিভ প্রকৃতির হয়। এবার সমসংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকার ফলে এবং তাদের আধান সমান এবং বিপরীত হওয়ার জন্য একটা পরমাণুকে সাধারণভাবে নিস্তড়িৎ বা নিউট্রাল হয়। কিন্তু যখনই ধরো নাও তুমি পেনটাকে তোমার সোয়েটারের মধ্যে ঘষে দিচ্ছ, সেই ক্ষেত্রে ঘর্ষণের ফলে এই ক্ষেত্রে যে কিছু পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হয়। এবার ইলেকট্রনের আদান প্রদান হওয়ার ফলে কি হচ্ছে, সেখানে একটা পরমাণু থেকে ধরো নাও ইলেকট্রনের সংখ্যা কমে যায়, অন্য পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। এর ফলে আমাদের যে পরমাণুটি সেটা কিন্তু আর নিস্তড়িৎ থাকে না। তুমি এইভাবে ভাবো যে কোনো একটা পরমাণুর মধ্যে 5টি ইলেকট্রন ছিল, তাহলে সেখানে কি 5টি প্রোটন রয়েছে, তাহলে শুরুতে যে আমাদের পরমাণুটি সেটা ছিল নিস্তড়িৎ। কিন্তু এখন যদি তুমি এখান থেকে একটা ইলেকট্রন বের করে দাও তাহলে এখানে কি হবে, যে আমাদের 5টা তো প্রোটন রয়েছে এখনো, কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, আমাদের যে ধনাত্মক আধান সেটা তো এখনো 5 পরিমাণে রয়েছে, কিন্তু ঋণাত্মক আধান সেটা রয়েছে 4 পরিমাণ। তাহলে এই যে এই পরমাণুটা সেটা কি হচ্ছে, সেটা তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক আধানে আহিত হয়ে যাচ্ছে। আবার ধরে নাও যে ইলেকট্রনটি বেরিয়ে গেল সেটা তো কোনো একটা পরমাণুর মধ্যে চলে গেল, তাহলে সেই পরমাণুতে কি হবে, প্রোটনের সংখ্যাটা তো একই থাকবে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। তাহলে সেখানে যদি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় সেখানে কি, সেখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। এবার এই যে বিভিন্ন রকমের আধানগুলো তারা পরস্পরের উপর বল প্রয়োগ করে। এবার কিরকম বল প্রয়োগ করে, ধরো আমি দুটো আধান নিয়ে কথা বলছি, এখানে আমাদের একটা ধনাত্মক আধান রয়েছে এবং আরেকটা ধনাত্মক আধান রয়েছে। তাহলে যদি দুটো ধনাত্মক আধান থাকে, তারা কি করে, তারা পরস্পরকে বিকর্ষণ করে বা রিপালশন করে, মানে কি দুটো ধনাত্মক আধান তারা পরস্পরকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে দুটো ধনাত্মক আধান তারা পরস্পরকে বিকর্ষণ করবে। একই রকম ভাবে আমি যদি দুটো ঋণাত্মক আধান নিই, তারাও কি করে, তারাও পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের কাছে যদি দুটো সমান প্রকৃতির আধান থাকে, দেখো এখানে আমি কি করলাম, দুটো আমাদের ধনাত্মক আধান, এখানে কি, এখানে দুটো ঋণাত্মক আধান। তাহলে যদি দুটো সমান প্রকৃতির আধান হয়, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তারা কি করবে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু ধরে নাও আমাদের কাছে কি আছে, আমাদের কাছে দুটো বিপরীত প্রকৃতির আধান আছে। এক্সাম্পল, আমাদের কাছে একটা ধনাত্মক আধান রয়েছে এবং একটা ঋণাত্মক আধান রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো, এই ক্ষেত্রে এরা পরস্পরকে
আকর্ষণ করবে। তাহলে আমাদের যদি বিপরীত প্রকৃতির আধান থাকে তারা পরস্পরকে আকর্ষণ করে, আর যদি আমাদের একই প্রকৃতির আধান থাকে তারা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে কখন কি রকমের বল প্রয়োগ করছে সেটা তো আমরা বুঝে গেলাম, যে সমপ্রকৃতির আধান থাকলে সেটা কি করছে, বিকর্ষণ করছে, আর যদি বিপরীত প্রকৃতির আধান থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করছে। এবার এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হয়, যে আমাদের যে এই বল প্রয়োগ করছে বলের তো একটা মান থাকে। আমরা কি জানি বল একটা ভেক্টর রাশি, তোমরা ক্লাস 9-এ পড়েছো। তাহলে সেই যে বল একটা ভেক্টর রাশি, সেই বলের একটা দিক থাকে, একটা মান থাকে। তাহলে এই ক্ষেত্রে দিক কোনটা হচ্ছে, আকর্ষণ না বিকর্ষণ, সেটা আমরা বুঝে গেছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বলের মানটা কত সেটা আমরা বের করি কিসের সাহায্যে, সেটা আমরা বের করি হচ্ছে কুলম্বের সূত্রের সাহায্যে, ঠিক আছে। এবং তাহলে এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো কুলম্বের সূত্র। এবার এই কুলম্বের সূত্র সেটাতে কি বলা হয়েছে, দেখো কুলম্বের সূত্র এটা দুটো বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা বের করার জন্য ব্যবহার করা হয়। ধরো আমাদের কাছে এখানে একটা আধান আছে এবং এখানে আরো একটা আধান আছে। এই আধান দুটোর প্রকৃতি কি সেটা নিয়ে এখন আমরা ইন্টারেস্টেড নয়, কারণ এখন আমরা এদের মধ্যে বলের মানটা কত সেটা বের করতে চাই। তাহলে আমি ধরো বলছি যে এই ক্ষেত্রে আমাদের যে আধানটা রয়েছে তার মান হলো Q1, অর্থাৎ এই আধানটার মান Q1, এবং এই যে এই আধানটা রয়েছে এই আধানটার মান কত, এটা হচ্ছে Q2। এবং এই আধান দুটো পরস্পর থেকে ধরো আর দূরত্বে রয়েছে, ঠিক আছে। তাহলে সেটআপটা বুঝতে পারলে যে কি হচ্ছে, আমাদের দুটো আধান রয়েছে, একটা হচ্ছে Q1 আর একটা হলো Q2। এই আধান দুটো পরস্পরের থেকে আর দূরত্বে রয়েছে। এবার এই আধান দুটোর মধ্যে কতখানি বল কাজ করবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পারি। কুলম্বের সূত্রে কি বলা হয়েছে, কুলম্বের সূত্রে বলা হয়েছে যদি দুটো বিন্দু আধান থাকে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেই বলটার মান ধরো আমি F বললাম, সেই বলটা কি হবে, এই আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। তাহলে F ভ্যারিসাস Q1 Q2, তোমরা ক্লাস 10-এর যে অঙ্ক সেখানে তোমরা ম্যাথমেটিক্সের ভেদ চ্যাপ্টার পড়েছো, সেখানে কিন্তু আমরা এই চিহ্নগুলো সম্পর্কে শিখেছি, ভ্যারিয়েশন, তাই তো। তাহলে এই ক্ষেত্রে F প্রপোর্শনাল টু Q1 Q2, আমাদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে সেটা আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। আর দ্বিতীয় কি বলা হয়েছে, দ্বিতীয় বলা হয়েছে এই ক্ষেত্রে আমাদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা আমাদের যে আধান দুটো রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দেখো কিরকম কি বলছি আমি, যে বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যখন ব্যস্তানুপাতিক হয় সেটাকে কি আমরা 1/something হিসেবে লিখি। তাহলে এখানে কার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব সেটা হলো r, তাহলে r এর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে F ভ্যারিসাস 1/r স্কোয়ার। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম কুলম্বের সূত্র থেকে। এবার এই যে কুলম্বের সূত্রটা আমরা পেলাম যে F ভ্যারিসাস Q1 Q2 and F ভ্যারিসাস 1/r স্কোয়ার, এদেরকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করি, আমরা যদি এখানে যৌগিক ভেদ অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, যে F ভ্যারিসাস Q1 Q2 বাই r স্কোয়ার, তাই তো। তাহলে এখানে আমরা F সমানুপাতিক Q1 Q2 বাই r স্কোয়ার পেয়ে যাচ্ছি। এবার তোমরা সবাই অঙ্কতে কি পড়েছো, যে আমাদের যে এই সমানুপাতিক চিহ্ন বা আমাদের যে এই ভ্যারিসাস চিহ্ন সেটা নিয়ে তো কোনো কাজ করা পসিবল নয়। তাহলে আমাদের এখানে কি প্রয়োজন, একটা সমান সমান চিহ্ন প্রয়োজন। এবং এই যে সমান সমান চিহ্ন প্রয়োজন সেটা আমরা কি করে আনবো, আমরা জানি যে আমাদের যদি ভেদ চিহ্নটাকে তুলে দিতে হয় তাহলে একটা ধ্রুবক আনতে হয়, সেটাকে আমরা কি বলি, ভেদ ধ্রুবক বলি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি বা আমাদের যে F সমান সমান K ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। ওকে, যেখানে K কি, K হচ্ছে একটা ভেদ ধ্রুবক বা একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই যে আমরা ফর্মটা পেয়ে যাচ্ছি, এটা কি, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক আকার। এবার এই কুলম্বের সূত্রের গাণিতিক আকারে দেখো আমরা K একটা ধ্রুবক পেলাম, তাই তো। এবার এই যে ধ্রুবকটা রয়েছে এই ধ্রুবকটার মান কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে আলাদা আলাদা হবে। তাহলে এখানে শুরুতে ধরো আমি CGS পদ্ধতির কথা বলছি, ঠিক আছে। তাহলে CGS পদ্ধতিতে এই K এর মান কত হবে, দেখো CGS পদ্ধতিতে এই যে K ধ্রুবকটি তার মান হয় হচ্ছে 1। তাহলে CGS পদ্ধতিতে আমাদের দুটো যে বিন্দু আধান তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কত হবে, দেখো এখানে K এর জায়গায় যদি আমরা 1 রাখি তাহলে F ইকুয়াল টু চলে আসবে Q1 Q2 বাই r স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা CGS পদ্ধতিতে পেয়ে যাচ্ছি। আর আরেকটা কি পদ্ধতি আছে আমাদের, আরেকটা আছে হলো আমাদের SI পদ্ধতি, তাই তো। তাহলে SI পদ্ধতিতে কি করব, দেখো এই SI পদ্ধতিতে আমাদের যে এই K ধ্রুবকটির মান কত হয়, সেটা হয় 1/4 এপসাইলন নট। এবার তোমরা বলবে দাদা এই যে এপসাইলন নট, এই এপসাইলন নট বিষয়টি কি হয়, দেখো এই এপসাইলন নট সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ
ফ্রি স্পেস, তাহলে এপসাইলন নট বিষয়টি কি, সেটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবং এই যে কে এর মান সেটা আমরা কত পাচ্ছি, 1/4 এপসাইলন নট, এটা হয়ে যাচ্ছে আমাদের কি এসআই পদ্ধতিতে এই ধ্রুবকটির মান। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা এই বলের মান লিখি, সেটার আমাদের পুরো ফর্মুলাটি কি আসবে, সেটা আসবে F = 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই r²। ওকে, তাহলে এটা আমরা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপগুলো সেগুলো পেয়ে গেলাম। তাহলে তোমরা এই যে কুলম্বের সূত্রের দুটো রূপ সেটা যদি বুঝে যাও, এবার তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে এই যে এই এপসাইলন নট, এই এপসাইলন নটের মান কত হয়। দেখো এই এপসাইলন নটের যে মানটি সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এপসাইলন নটের মান অনেক সময় পরীক্ষায় আসতেও দেখা যায়। এপসাইলন নট কি বলেছিলাম আমি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এই এপসাইলন নটের মান হলো 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, দেখো এটা আমরা এর মান লিখলাম। এবার এর এককটাও তো আমাদের লিখতে হবে। এর একক কত, এর একক হচ্ছে কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, পার নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এপসাইলন নটের ভ্যালু আমরা কত পাচ্ছি, 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এবার এখানে তাহলে আমরা যদি এপসাইলন নটের মান বসিয়ে দিই, আমরা এই 1/4 এপসাইলন নট এটার মানও বের করতে পারবো। তাহলে এটার মান আমরা যখন বের করে নিতে পারবো, তখন কিন্তু এখানে আমরা এই যে বলের মান সেটা এই সূত্র থেকে নির্ণয় করতে পারবো। তাহলে এটা হলো আমাদের পুরো কুলম্বের সূত্র, অ্যান্ড কুলম্বের সূত্র থেকে আমরা দুটো আধানের মধ্যে কিভাবে বল নির্ণয় করছি সেটার গাণিতিক সূত্র। আমি আশা করব যে আজকের এই ক্লাস থেকে তোমরা কুলম্বের সূত্র কি হয় এবং সেটার গাণিতিক রূপ কি, সেটার আমাদের তথ্য কি কি পাওয়া যাচ্ছে সেখান থেকে সমস্ত কিছু বুঝতে পেরেছো। এর পরবর্তী বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।